বৃষ্টির জন্য কাঁপছে দেশ, এপ্রিল জুড়ে চলবে খরতাপ। সহসা এই সুখবর দিচ্ছেন আবহাওয়া অফিস। রোববার খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। বিভিন্ন বিভাগে তালা, বাসে আগুন। তীব্র আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য চুয়েট বন্ধ ঘোষণা। শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ। এবং মন্ত্রী এমপি স্বজনদের নিয়ে আওয়ামী লীগে ক্ষোভ। গণতান্ত্রিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে উপজেলা নির্বাচন সুষ্ঠু করার নির্দেশ সিইসির। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে রয়েছে আমি ফারনাজ জুই। এবারে বিস্তারিত। তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন। জীবিকার তাগিদে বের হয়ে বিপাকে পড়েছেন কর্মজীবীরা। সবচেয়ে ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ। চলমান এ তাপ প্রবাহ আরও কয়েকদিন চলবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। হিট অ্যালার্টের মেয়াদ বেড়েছে ২৭ এপ্রিল পর্যন্ত। মাজহারুল ইসলামের রিপোর্ট। দিন যত যাচ্ছে তত প্রখরতা বাড়ছে সূর্যের। তীব্রতা কমার যেন কোনো লক্ষণই নেই। বৃষ্টির পূর্বাভাস দিতে পারছে না আবহাওয়া অফিস। বৈশাখে রুক্ষ শুষ্ক হয়ে উঠেছে প্রকৃতি। তীব্র গরমে জনজীবনে নাজেহাল অবস্থা। পেটের দায়ে বের হয়ে বিপাকে পড়েছেন রিকশা চালক সহ খেটে খাওয়া মানুষ। থাকা যায় না রোদ গরমে, ভাড়া ভুটি নাই, কিছু নাই, প্রচন্ড গরম। গরমে আসলে ভাড়া পাওয়া খুব কঠিন। এত গরম আমার জীবনে দেখি না। রিক্সা চালাতে কষ্ট, মানে যা পানি খায় একটা থেকে বাড়িয়ে যা অতিরিক্ত 2 লিটার পানি খেলে পুরোটাই পানি একসঙ্গে যা। প্রয়োজনে যারা বের হয়েছেন তাদের বেশিরভাগই ছাতা নিয়ে চলাফেরা করছেন। স্বস্তির জন্য অনেকে আবার বিশ্রাম নিচ্ছেন গাছের ছায়ায়। মানে সব মিলিয়ে বলতে গেলে আমাদের মানে জনজীবনে অনেক কষ্টকর হয়ে যাচ্ছে আর কি। যার দরুন দেখা যাচ্ছে এই রোদ্রের মধ্যে ছাতা ছাড়া আমাদের বের হয়ে যাচ্ছে না টোটালি। বর্তমান সময়ে হিট স্ট্রোকের প্রবণতা অনেক। যাদের এজ বেশি তাদেরও ছাতা নিয়ে বের হওয়া আমি মনে করি বেটার। গরমে অবস্থা তো সবারই খারাপ হয়েছে, ফলে কোচিংয়ে যেতেও একটু অসুবিধা হয়। সুখবর নেই আবহাওয়া অফিস থেকে। চলমান তাপপ্রবাহ আরো কয়েকদিন চলবে। হিট অ্যালার্টের মেয়াদ ২৭ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে আবহাওয়া অফিস। আমাদের গত 3 দিন যে হিট ওয়েভটা জারি করা ছিল সারা দেশের জন্য, সেটা আমরা আজকে সকাল 9:30 আরো 3 দিনের জন্য বর্ধিত করেছি। আমরা ধারণা করছি যে আরো 3 দিন কিংবা তারপরেও, আমরা আগেও বলছি যে এপ্রিল মাস জুড়ে আমাদের যে তাপপ্রবাহটা চলছে 10 তারিখ বা 11 তারিখ থেকে, এটা এপ্রিলের শেষ নাগাদ চলতে পারে। আর মে মাসে কি করবে, আমরা মে মাসে লং রেঞ্জে একটা মিটিং করব, সেখানে আমরা উল্লেখ করে দিব যে তাপপ্রবাহের কি অবস্থা। তবে আমরা ধারণা করছি যে এপ্রিল মাসের যে কয়েকদিন বাকি আছে তাপপ্রবাহ সারা দেশে বিদ্যমান থাকতে পারে। তীব্র গরম থেকে বাঁচতে প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন। তাপদাহের খবর জানাতে এই মুহূর্তে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, অতিরিক্ত গরমে কেমন প্রভাব পড়েছে জনজীবনে? গাজীপুরের পরিস্থিতি জানতে চাই আপনার কাছ থেকে। জুই, আপনি যেমনটা বলছিলেন, সারা দেশের মতো গাজীপুরও কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ খেটে খাওয়া মানুষ। আমরা সকাল থেকেই দেখেছি যে সাধারণ যে খেটে খাওয়া মানুষ রয়েছেন, অর্থাৎ শ্রমজীবী যে মানুষগুলো রয়েছেন, তারা কিন্তু এই গরমের দুর্ভোগে পড়েছেন তারা, এবং তারা কিন্তু তৃষ্ণা মেটাতে বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন কিন্তু শরবতের যে দোকানগুলো রয়েছে অস্বাস্থ্যকর অবস্থায় যেগুলো বিক্রি করছেন সেটার দিকে কিন্তু তারা তাকাচ্ছেন না, এবং কোমল পানীয় এবং ঠান্ডা নোংরা পরিবেশে তৈরি সে সমস্ত জিনিস খেয়ে কিন্তু তারা তৃষ্ণা মিটাচ্ছেন। আমি যেখানটা দাঁড়িয়ে আছি চান্দনা চৌরাস্তা এলাকা, এখানে কিন্তু আপনার সকাল থেকে প্রচণ্ড তাপদাহে কিন্তু খেটে খাওয়া মানুষের দুর্ভোগ করেছেন বেশি। তো যদি আমি বলতে চাই যে গাজীপুরে কিন্তু আপনারা জানেন যে হিট স্ট্রোকে গত শনিবার দিন কিন্তু একজন মারা গিয়েছেন, আহত হয়েছেন একজন। পাশাপাশি কিন্তু এই সাথে যুক্ত হয়েছে আপনার ঘন ঘন লোডশেডিং। লোডশেডিংয়ের মাত্রার কারণে কিন্তু গরমের যে তীব্রতা সেটা কিন্তু মানুষ অস্থির হয়ে গেছেন, এবং আমরা দেখেছিলাম যে আজকে কিন্তু আমরা সারাদিনই বিভিন্ন জায়গায় এবং রাস্তায় এবং বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে জানতে পেরেছি যে আজকে কিন্তু আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কের লেকের যে পানিগুলো সেটাও কিন্তু আপনার শুকিয়ে গেছে। ফলে কিন্তু পানিকুল যেগুলো রয়েছে অর্থাৎ বন্য পানিরও কিন্তু ছায়ার জন্য ছটফট করতেছে দেখেছি আমরা। বনের রাজা সিংহকে আমরা দেখেছি যে অস্থির হয়ে কিন্তু সে পড়ে রয়েছে।
মানুষের পাশাপাশি বন্য প্রাণী যেগুলো রয়েছে সেই প্রাণীরাও কিন্তু অস্থিরতা রয়েছে তাদের মধ্যে। তো আমরা দেখেছি যে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে কিন্তু বাসা বাড়িতে মানুষের আরও দুর্ভোগের মাত্রা বাড়িয়ে দিয়েছে, কিন্তু পানি তুলতে পারতেছে না, মানুষ নামাজও পড়তে পারতেছে না। যদি বিদ্যুৎ একবার যায় সেটা আর আসার খবর থাকে না। এইভাবেই কিন্তু গাজীপুরের যে সবগুলো এলাকা রয়েছে সবগুলো এলাকাতে কিন্তু আপনার মানুষ আমরা দেখেছি ছায়ার নিচে অনেকেই অবস্থান নিয়েছেন শরীরকে শান্ত করার জন্য। পাশাপাশি আখের এই যে দেখতেছেন আপনি রাত কিন্তু 8টা বাজে, এখনো কিন্তু মানুষে এই যে আখের যে রস সেটা কিন্তু মানুষে গ্রহণ করছেন এবং প্রাণ করছেন। এভাবেই কিন্তু আমরা সবগুলো জায়গায় দেখেছি আমরা শরবতের দোকানগুলো যে রয়েছে সেই শরবতের দোকানগুলোতে কিন্তু আপনার মানুষ কিন্তু ভিড় করছেন। আপনি জানেন যে মানুষের অতি প্রয়োজন ছাড়া কিন্তু কেউ বাসা বাড়ি থেকে বের হচ্ছে না। সড়ক মহাসড়কে কিন্তু আপনার দেখেছি যে আমরা সকাল থেকে দেখেছি যে লোক সমাগম অনেকাংশেই কমে গেছে। ফলে এই তীব্র গরমের প্রচণ্ড তাপদাহে কিন্তু মানুষের জীবন অতিষ্ঠ। মানুষ কিন্তু এখন আপনার ঘর থেকে বের হচ্ছে না, অতি প্রয়োজন ছাড়া কোনো মানুষকে আমরা দেখতেছি না। তো আপনি জানেন যে আজকেও কিন্তু এই গরমের কারণে কোনাবাড়ি পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে কিন্তু আপনার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখানেও কিন্তু আপনার পল্লী বিদ্যুৎ অফিসও আগুন ধরেছিল, কিন্তু একটা আধা ঘন্টার 2টি ইউনিটের আধা ঘন্টা চেষ্টা পর কিন্তু আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসছে তারা। তো আমরা এই ব্যাপারে জানতে চেয়েছিলাম, তারা বলেছেন যে অতিরিক্ত গরমের কারণেই কিন্তু সেটা এই অগ্নিকাণ্ডের সূচনা ঘটেছে। তো আপনি জানেন যে গাজীপুরে কিন্তু সাধারণ যে খেটে খাওয়া অর্থাৎ দিনমজুর রয়েছে, যারা নিত্যদিন পরিশ্রম না করলে অর্থাৎ নিত্যদিন কাজে না গেলে যাদের মানে পেটে ভাত জুটে না, এই সমস্ত মানুষ কিন্তু এখন অস্থিরতার মধ্যে রয়েছেন। তারা কিন্তু প্রচণ্ড গরমে আপনারা জানেন যে গাজীপুরের বিভিন্ন সড়কের রাস্তার ভিটামিন গলে কিন্তু উঠে আসছে এবং যান চলাচলের স্বাভাবিক বিঘ্ন ঘটছে। তো এইভাবেই গাজীপুরের সবগুলো জায়গায় কিন্তু আমরা দেখেছি যে সাধারণ মানুষের মধ্যে যে একটি মানে আপনার গরমের যে তীব্রতা সেটা আমরা লক্ষ্য করেছি যে প্রচণ্ড গরমে কিন্তু আপনার গাজীপুরে দিশেহারা সাধারণ মানুষ। তো আমরা সব জায়গায় দেখেছি, খোঁজ নিয়ে জানতে পেরেছি যে মানে সাধারণ মানুষ যারা রয়েছেন খেটে খাওয়া মানুষ কিন্তু সবচেয়ে দুঃসময় কাটাচ্ছেন। এই ছিল আমার কাছে গাজীপুর চৌরাস্তা এলাকা থেকে সর্বশেষ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, গাজীপুর থেকে তাপদাহের খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী নজরুল ইসলাম। তীব্র গরমে পুড়ছে দেশ, টানা খরায় নষ্ট হচ্ছে ক্ষেতের ফসল, স্বস্তি পেতে বৃষ্টির প্রহর গুনছে মানুষ। এ অবস্থায় আজও দেশের বিভিন্ন জেলায় বৃষ্টির জন্য খোলা আকাশের নিচে নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বরিশাল নগরীর একে স্কুল মাঠে বৃষ্টির আশায় ইস্তেস্কা নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। এতে বিভিন্ন এলাকার 6 শতাধিক মুসল্লি নামাজে অংশ নেন। পরে দোয়া ও মোনাজাতে বৃষ্টির জন্য আল্লাহর রহমত কামনা করা হয়। এ সময় অঝোর ধারায় কাঁদতে থাকেন মুসল্লিরা। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দিয়ে এই সুন্দর বৃষ্টি, রহমতের বৃষ্টি দিয়ে এই মাঠকে ভরপুর করে দেন। অন্যতম একটা গজবের জায়গা হচ্ছে আসমান থেকে সূর্য কিরণের মাধ্যমে মানুষকে কষ্টে নিপতিত হওয়া। বৃষ্টির জন্য সালাতুল ইস্তিস্কা নামাজ আদায় করেছেন গোপালগঞ্জের সর্বস্তরের মানুষ। প্রধান ঈদগাহে বিশেষ নামাজে 2000-এর বেশি মুসল্লি অংশ নেয়। ভোলা শহরের বাংলা স্কুল মাঠে ইস্তিস্কা নামাজ অনুষ্ঠিত হয়। এতে 2 শতাধিক মানুষ অংশ নেয়। নামাজ শেষে বৃষ্টির জন্য বিশেষ দোয়া করা হয়। সালাতুল ইস্তিস্কার আয়োজন করা হয়েছে, বৃষ্টির জন্য আল্লাহর কাছে রোনাজারি করা হয়েছে। আল্লাহ পাক যেন অনাবৃষ্টি এবং তাপদাহ দূর করে এমন পরিবেশ সৃষ্টি করে দেন। আমাদের বিশ্বাস ইনশাআল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে ভালো একটি ফয়সালা হবে। চাঁপাইনবাবগঞ্জের 5 উপজেলার অন্তত 10টি স্থানে সালাতুল ইস্তিস্কা নামাজ আদায় করে হাজারো মানুষ। বৃষ্টির আশায় ইস্তিস্কা নামাজ আদায় করেন ঝিনাইদহের শোলকুপার মুসল্লিরা। নামাজ শেষে বিশেষ মোনাজাত করা হয়। বৃষ্টির জন্য অঝরে কেঁদে কেঁদে আল্লাহর সাহায্য চেয়েছেন পিরোজপুরের মানুষ। স্থানীয় তাফহিমুল কুরআন মাদ্রাসা মাঠে ইস্তিস্কা নামাজ আদায় করেন শত শত মুসল্লি। এছাড়াও বাগেরহাট, নাটোর, মুন্সিগঞ্জ, শেরপুর, পঞ্চগড় ও মানিকগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকায় ইস্তিস্কা নামাজ অনুষ্ঠিত হয়। শরীফুল ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। সারা দেশে তীব্র দাবদাহের মাঝেই খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। আগামী 28 এপ্রিল থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষা কার্যক্রম চলবে শনিবারও। তবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত ঝুঁকি হিসেবে দেখছেন জনস্বাস্থ্যবিদরা। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। সপ্তাহের বেশি সময় ধরে সারা দেশে বয়ে চলা তীব্র তাপদাহে বিপর্যস্ত জনজীবন। এ অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি এক সপ্তাহ বাড়িয়ে ২৭ এপ্রিল পর্যন্ত করে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার তৃতীয় দফায় ৭২ ঘন্টা হিট অ্যালার্ট জারি করে আবহাওয়া অধিদপ্তর। কাছাকাছি সময়ে বড় ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকায় তাপপ্রবাহ কমছে না বলে সতর্ক করেন তারা। এ অবস্থার মধ্যেও শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আর বাড়ছে না বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, আগামী রোববার থেকে যথারীতি শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে। তাপদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শনিবারও শিক্ষা কার্যক্রম চলবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়। তবে তীব্র তাপদাহের মাঝে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখলে শিশুদের স্বাস্থ্য ঝুঁকি বাড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। শিশুদের অসুস্থতার প্রধান দিকটা হচ্ছে, একটা হচ্ছে গরমে তাদের শরীরে থেকে ঘাম বেরিয়ে গিয়ে ডিহাইড্রেশন বা পানি শূন্যতা তৈরি হচ্ছে, কারো কারো শরীরে পানি শূন্যতার সাথে লবণ শূন্যতা তৈরি হচ্ছে, এবং সাথে সাথে ভাইরাসজনিত যে ডায়রিয়া সেটি হচ্ছে, কারো ভাইরাসজনিত নিউমোনিয়াও হচ্ছে, শিশুরা আক্রান্ত হচ্ছে এবং এগুলো নিয়ে তারা হাসপাতালে ভর্তি হচ্ছে। চলমান তাপপ্রবাহে ডায়রিয়া, পানিশূন্যতা ও হিট স্ট্রোকের মতো রোগী বাড়ছে সারা দেশের হাসপাতালগুলোয়। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। দর্শক, আবহাওয়া নিয়ে রিপোর্ট করেছেন সহকর্মী হাসান মাহমুদ। এই মুহূর্তে সরাসরি স্টুডিওতে যুক্ত হচ্ছেন তিনি। হাসান, স্বাগত জানাচ্ছি আপনাকে। শুরুতেই জানতে চাই, শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে কি বলা হয়েছে? আর আমরা দেখছি যে শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে, কেন? আজকের যে প্রজ্ঞাপনটা শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে সেটাতে হচ্ছে তারা বলছেন যে ২৮ তারিখ থেকে যেটি শিক্ষা প্রতিষ্ঠান পুরোদমে খোলা হবে এবং শনিবার থেকে যে শনিবারেও যে ক্লাস চালু রাখা হবে সেটার ব্যাপারে তারা যেটি বলছেন যে গত ঈদের আগে এবং রমজান সব মিলে কিন্তু এবছর খুব বেশি আসলে ক্লাস বেশি একটা হয়নি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। ফলে আবার এদিকে এক সপ্তাহ হিটওয়েভের কারণে আসলে স্কুলগুলো বন্ধ ছিল। ফলে তারা এই ক্ষতিটাকে পুষিয়ে দেওয়ার জন্য আসলে শনিবার দিন, যেটি অন্য সময় বন্ধ ছিল, সেটি শনিবার দিন আসলে শিক্ষা কার্যক্রম চলবে বলে তারা বলছেন। তবে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে প্রজ্ঞাপনটা দেওয়া হয়েছে সেখানে কিন্তু বিশেষ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে হচ্ছে যে অ্যাসেম্বলি যেটা, সেটি কিন্তু হিটওয়েভ যতক্ষণ পর্যন্ত কমেনি ততক্ষণ পর্যন্ত করা যাবে না বাইরে, অর্থাৎ রোদে দাঁড়িয়ে যেন শিক্ষার্থীদেরকে থাকতে না হয়, এবং ক্লাসের বাইরে, ক্লাসরুমের বাইরে যেসব কার্যক্রম সেগুলো থেকে সম্পূর্ণরূপে বিরত রাখার কথা বলা হয়েছে এবং শুধুমাত্র ক্লাস চলবে এমনটাই বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় যে প্রজ্ঞাপনটা দেওয়া হয়েছে সেটিতে। হাসান, তীব্র দাবদাহের মাঝে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তকে জনস্বাস্থ্যবিদরা কিভাবে দেখছেন? আসলে এখানে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে যে শিক্ষাবিদ যারা আছেন তারা বলছেন যে দীর্ঘ সময় যেহেতু স্কুল কলেজগুলো বন্ধ ছিল, ফলে সেখানে কিন্তু একটা গ্যাপ তৈরি হয়ে গেছে শিক্ষা কার্যক্রমের মধ্যে। সেটি যদি পূরণ করতে হয় তাহলে এই হিটওয়েভের মধ্যে যদি স্কুল কলেজ না চালায় তাহলে হয়তো আর দীর্ঘদিন এই গ্যাপটা আরও বাড়তেই থাকবে। এবং আপনি জানেন যে আগামী এক মাস পরে প্রথম সাময়িক পরীক্ষা, এই যে পরীক্ষাগুলো আসছে বিভিন্ন কারণে আসলে সিলেবাস শেষ করার একটা তাড়া থাকে, সব মিলে আসলে শিক্ষা মন্ত্রণালয় একটা বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিতে হচ্ছে। তবে জনস্বাস্থ্যবিদরা যেটি বলছেন যে এই কলেজ বা স্কুলগুলো যখন খোলা থাকে তখন বাচ্চারা কিন্তু প্রচুর পরিমাণে বাইরে যায় এবং সরাসরি তাদেরকে রোদের মধ্য দিয়ে যেতে হয় অনেক জায়গায়, এবং বেশিরভাগ জায়গায় আমরা দেখি যে বাচ্চারা প্রচণ্ড রোদে যখন পিপাসার্থ হয় তখন রাস্তার খোলা খাবার তারা বেশি খায় এবং ফুচকা জাতীয় অন্য খাবারগুলো খায়। ফলে কিন্তু ডায়রিয়া বা পানিবাহিত যেসব রোগ সেগুলো কিন্তু হওয়ার একটা বড় ঝুঁকি থাকে। এছাড়া আমরা দেখছিলাম যে বেশ কয়েকদিন ধরে আসলে হিট স্ট্রোকের মতো যেসব রোগ সেগুলো কিন্তু বাড়ছে এবং অনেক জায়গায় মানুষের মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে। তবে এই হিট অ্যালার্টের কারণে মানে এই প্রচণ্ড দাবদাহ যেটা চলছে সেটিতে কিন্তু সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশু এবং বয়স্করা, কারণ হচ্ছে শিশুদের যে শারীরিক ইমিউনিটি সিস্টেম সেটি কিন্তু এই হঠাৎ করে তাপমাত্রা এই বৃদ্ধির যে প্রভাব সেটি কিন্তু আসলে তারা অনেক সময় অ্যাবজর্ব করতে পারছে না, ফলে তাদের কিন্তু শারীরিক জটিলতা বাড়ছে। এবং আমরা দেখছিলাম গত কয়েকদিনে যে ICD-DRB হাসপাতালে সেখানে কিন্তু শিশুদের সংখ্যাটাই অনেকটা বেশি এবং বয়স্কদের সংখ্যা কিন্তু তুলনামূলক অনেকটা বেশি, এবং সেখানে যদিও খেটে খাওয়া মানুষ যারা বিশেষ করে শ্রমজীবী, মাটি কাটা বা রিক্সা চালক, তাদের সংখ্যাটা কিন্তু সেখানে বেশি। ফলে শিশুদের ব্যাপারে কিন্তু বাড়তি সতর্কতার কথা বলছেন তারা, এবং তারা কিন্তু পরামর্শ দিচ্ছিলেন যে আসলে স্কুলগুলো এখন পর্যন্ত বন্ধ রাখাই হোক, যদিও সেটি মন্ত্রণালয় এখন পর্যন্ত আসলে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। এবং আমরা গতকালকেও দেখছিলাম যে স্বাস্থ্যমন্ত্রীও তিনি বলছেন যে আসলে বাড়তি সতর্কতার কথা বলছেন, বিশেষ করে সবগুলো হাসপাতালে যেগুলোতে
যেগুলো ইমার্জেন্সি রোগী না, অর্থাৎ যেগুলো আর 1 মাস পরে অপারেশন করা সম্ভব বা রোগী ভর্তি না করালেও সম্ভব, সেসব রোগী কিন্তু ভর্তি না করার ব্যাপারে কিন্তু তারা নির্দেশনা দিয়েছেন এবং পুরো হাসপাতালগুলোকে প্রস্তুতি রাখার কথা বলছেন। হঠাৎ করে যদি কোনো ধরনের একটা সিচুয়েশন তৈরি হয়, অর্থাৎ যে পরিমাণে এখন রোগী আসছে সেটি যদি হঠাৎ করে কখনো বেড়ে যায়, সেটি যেন সামাল দেওয়া যায়, সে ব্যাপারে কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আসলে নির্দেশনা দেওয়া হচ্ছে হাসপাতালগুলো। ইতিমধ্যে আমরা যেমনটি দেখলাম হিট অ্যালার্টের সময়সীমাও বেড়েছে, তাহলে কি আবহাওয়া নিয়ে আমরা সহসাই কোনো সুখবর পাচ্ছি না? আসলে আবহাওয়া নিয়ে খুব দ্রুত আমাদের আসলে পজিটিভ কোনো সিদ্ধান্ত আমরা নিউজ দেখছি না কোথাওই, যদিও গতকালকে এবং আজকে রাতেও কিছু কিছু জায়গায় ছোট ছোট জায়গায় বৃষ্টি হয়েছে, সেটি কিন্তু হয়তো খুব 2-1 ঘন্টার জন্য আসলে তাপমাত্রা 3-4 ডিগ্রি বা 5 ডিগ্রি কমিয়েছে, কিন্তু আসলে পুরো দেশের অবস্থা যদি বিবেচনা করা হয় তাহলে আসলে খুব দ্রুত পুরো এপ্রিল জুড়ে যেটি থাকবে সেটি কিন্তু অনেকটাই নিশ্চিত। তবে মে মাসে যে কতটুকু সময় পর্যন্ত সেটি এক্সটেন্ড করবে সেটি হয়তো আবহাওয়াবিদরা হয়তো আগামী 2-1 দিনের মধ্যে সেটি বলতে পারবেন। তবে এখন পর্যন্ত যেটি বলা হচ্ছে যে এটি হয়তো এক্সটেন্ড করবে আরও দীর্ঘদিন, কারণ শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের বাইরে যেসব আমরা দেখেছি যে নেপাল, ভুটানের মতো দেশগুলোতে কিন্তু হিট অ্যালার্ট সেখানে জারি করা হয়েছে এবং সেগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে এই হিট স্ট্রোকের মতো রোগের ঘটনা ঘটছে এবং সেখানেও কিন্তু স্কুল কলেজ বন্ধ রাখা হয়েছে। ভারতের অনেকগুলো রাজ্যতেও কিন্তু আসলে হিট অ্যালার্ট জারি আছে এবং সেখানে 45-46 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত কিন্তু উঠে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সহকর্মী হাসান মাহমুদ। দর্শক, আবহাওয়া পরিস্থিতি নিয়ে এতক্ষণ স্টুডিওতে কথা বলছিলাম সহকর্মী হাসান মাহমুদের সঙ্গে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট। শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে প্রশাসন, তবে এ নির্দেশনা প্রত্যাখ্যান করেছে শিক্ষার্থীরা। এদিকে দাবি আদায়ে সব বিভাগে তালা ঝুলানোর পাশাপাশি বাসে আগুন দিয়েছে আন্দোলনকারীরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সড়ক দুর্ঘটনায় 2 সহপাঠী নিহতের ঘটনায় প্রতিবাদে উত্তাল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আন্দোলনের চতুর্থ দিন বৃহস্পতিবার বেলা 11টার দিকে শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হন কয়েকশো শিক্ষার্থী। দুপুর 12টার দিকে প্রশাসনিক ভবন ঘেরাও করে চুয়েটের 12 বিভাগের সব ফটকে তালাও ঝুলিয়ে দেয় তারা। শিক্ষার্থীদের এমন আন্দোলনের মধ্যে বিকালে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেন চুয়েট কর্তৃপক্ষ। তবে সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্যের কার্যালয়ে তালা এবং তাদের কাছে জব্দ থাকা 2টি বাসের একটিতে আগুন ধরিয়ে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। নিহত 2 শিক্ষার্থীর পরিবারকে ক্ষতিপূরণ সহ ঘোষিত দাবি পূরণ না হওয়া পর্যন্ত হল ত্যাগ করবে না বলেও ঘোষণা দেন তারা। আর কোনো সন্ত্রাসী বাস যেন এই রাস্তায় গেল সোমবার বিকালে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে বেপরোয়া বাসের চাপায় নিহত হন বিশ্ববিদ্যালয়ে 2 শিক্ষার্থী। এরপর থেকে নানা দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট। সেখানকার সবশেষ অবস্থা জানাতে চুয়েট ক্যাম্পাস থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী AK নাজিম। নাজিম, ছাত্ররা কি হল ছেড়েছে? চুয়েটের এখনকার পরিস্থিতি আমাদের জানাবেন। যে আপনি যেমনটা বলছেন, আসলে এখন পর্যন্ত চুয়েটের যে শিক্ষার্থী তারা এখনো ক্যাম্পাস ছাড়েনি, তারা এখন ক্যাম্পাসের ভিতরে অবস্থান করছেন। আমরা একটু আগে জেনেছি চুয়েটের অধিকাংশ শিক্ষার্থী যে বিশ্ববিদ্যালয়ের ভিসি রয়েছেন তা ওনার কার্যালয় অবরুদ্ধ করে রেখেছেন। এখন ওনারা সবাই যারা শিক্ষকরা পড়াশোনা কর্মরত রয়েছেন তারা সবাই তাদের কক্ষে রয়েছেন, তবে শিক্ষার্থীরা তাদের নিচে অবস্থান করছেন। আমরা এসে যেমনটি দেখেছি আজ বিশ্ববিদ্যালয়ের যে 2জন শিক্ষার্থী মারা যাওয়ার পর টানা 4র্থ দিনের মতো তারা আন্দোলন করছেন। পাশাপাশি যে কাপ্তাই সড়ক রয়েছে সেই সড়কটি অবরুদ্ধ করে রেখেছেন। এতে করে ভোগান্তিতে পড়েছেন এখানকার সাধারণ মানুষ এবং যাত্রীরা সহ সবাই। তবে শিক্ষার্থীরা তাদের আন্দোলনে অটল। এদিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ করে দেওয়ার পরেও শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় হল ত্যাগ করেনি। তারা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করবো। আপনাদের তো দাবি আদায়, বিশ্ববিদ্যালয় প্রশাসন আপনার দাবি আদায় করা হচ্ছে এবং হল বন্ধ করে দেওয়া হচ্ছে, আপনারা এখন যাচ্ছেন না কেন? মূলত আমাদের যে 10 দফা দাবি ছিল, এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় আমাদের কোনো দাবি মেনে নিয়েছে বললেও, কিন্তু আমরা এখন লিখিত কিছু পাইনি। আর হচ্ছে আমাদের মূলত কিছু মূল দাবি ছিল যে আমাদের সড়ক যে 4 লেন করা এবং হচ্ছে আমাদের আপনার যে ক্ষতিপূরণের ব্যাপারটা, এর পাশাপাশি হচ্ছে শাহ আমানত এভিটাবলস, এই যে কাপ্তাই সড়কে বন্ধ করা, এইসব দাবি নিয়ে এখন পর্যন্ত আমরা কোনো প্রজ্ঞাপন বা প্রশাসন থেকে কোনো কিছু জবাব পাইনি। এর মাঝেই আমাদের আন্দোলন দমানোর জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজকে আমাদের হল ভ্যাকেন্ট ঘোষণা করে দিয়েছে। কিন্তু আমরা যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছি, আমরা এই ক্যাম্পাস যতদিন না পর্যন্ত আমাদের সেই দাবিগুলো আমরা
আমাদের দাবিগুলো না মানা হবে ততদিন পর্যন্ত আমরা ক্যাম্পাস ছাড়তেছি। যে আপনি যেমনটা শুনছিলেন, আসলে শিক্ষার্থীরা বলছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ক্যাম্পাস ছাড়বেন না। এ নিয়ে আসলে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটা আসলে বলা মুশকিল। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন, আমরা যতটুকু জেনেছি, বিশ্ববিদ্যালয় প্রশাসন বৈঠকে বসেছেন পরবর্তী কোন নির্ধারণ করার জন্য। তবে শিক্ষার্থীরা তাদের দাবি আদায় অনড়। এদিকে শিক্ষার্থীদের এই আন্দোলনের কারণে কাপ্তাই যে সড়কটি রয়েছে সেই সড়ক এখন অবরোধের কারণে আসলে দুই পাশে যারা যান চলাচল বন্ধ। ভোগান্তির আসলে শেষ বলা যায় না। ভোগান্তি যে কোথায় গিয়ে ঠেকবে সেটা আসলে বলা খুব মুশকিল। আর এই আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে শাহ আমানত ট্রাভেলসের দুটি বাস জব্দ করা ছিল আগে থেকে, সেই দুটি বাসে আগুন দিয়েছিল শিক্ষার্থীরা বারবার তাদের যেসব দাবি দেওয়া সেগুলো বলা হচ্ছিল, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে সেসব দাবি দেওয়া পূরণ করা হয়েছে, কিন্তু শিক্ষার্থীরা বলছেন তাদের কোনো দাবি দেওয়া এখন পর্যন্ত পূরণ করা হয়নি এবং লিখিতভাবে সেগুলো দেওয়া হয়নি। আসলে এই দুই পক্ষের টানাপোড়েনের মধ্যে কি হতে যাচ্ছে চুয়েটে সেটি এখনো বলা যাচ্ছে না কোন দিকে মনে নেবে। যেহেতু রাত হচ্ছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন বন্ধ ঘোষণা করেছেন, শিক্ষার্থীরা যাচ্ছেন না, কি হবে পরিস্থিতি আসলে বলা খুব মুশকিল। এই ছিল চুয়েট থেকে আমার কাছে থাকা সর্বশেষ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, চুয়েট ক্যাম্পাস থেকে যুক্ত ছিলেন সহকর্মী AKM নাজিম। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সম্পদের খোঁজে বাংলাদেশ ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট সহ 8 প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার দুপুরে এ চিঠি দেয় দুদক। এর আগে মঙ্গলবার বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের অনুসন্ধান বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দুদককে 2 মাসের মধ্যে দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট। সোমবার বেনজির আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠায় তা অনুসন্ধান করবে বলে জানায় দুদক। এ ঘটনায় সংস্থার উপপরিচালক হাফিজুর রহমানের নেতৃত্বে 3 সদস্যের কমিটি করা হয়। হাইকমান্ডের নির্দেশ অমান্য করে নির্বাচনে থাকা মন্ত্রী এমপি স্বজনদের নিয়ে তৃণমূলে ক্ষোভ বাড়ছে। তবে কেন্দ্রীয় নেতাদের আশা কমিশনের সময় শেষ হলেও ভোটের আগেই তারা সরে দাঁড়াবেন। আর এই পরিস্থিতি তৃণমূল আওয়ামী লীগে কোনো প্রভাব ফেলবে না বলেও মত দিয়েছেন নেতারা। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট 8ই মে। চলছে প্রচারণা। দলীয় প্রতীক বিনে নির্বাচনে মাঠ দাপাচ্ছে স্থানীয় এমপি মন্ত্রীর স্বজনেরা। দলীয় প্রধানের নির্দেশ অমান্য করেই ভোটের মাঠে এখনো সরব এসব প্রার্থীরা। দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকরা বলছেন, দলের শৃঙ্খলা ফেরাতে নির্দেশ অমান্য করা এমপি মন্ত্রীদের অবশ্যই সাংগঠনিক শাস্তির মুখোমুখি হতে হবে। কি ধরনের শাস্তি হতে পারে নির্ধারণ হবে 30 এপ্রিল ওয়ার্কিং কমিটির বৈঠকে। যদিও নেতারা বলছেন ইসির সময় শেষ হলেও নির্বাচন থেকে সরে দাঁড়ানোর এখনো সময় আছে। প্রেসিডেন্ট আমার দলের এবং তার নির্দেশনাটা হলো মানে এটা আল্লাহ রহির নাজিল হলে যে মনে হয় আমরা যারা আওয়ামী লীগ করি, আমার হাইকমান্ডের কোনো নির্দেশ আমার উপরে যখন আসে তখন এটা আল্লাহ রহি বান্দার উপরে যেমন নাজিল হয়, আমার উপরে পার্টির প্রেসিডেন্টের নির্দেশটা ওহি মতো নাজিল হয়। তো সেটা 100% আমি মেনে চলবো, এটি আমার স্বাভাবিক। সেই জায়গায় যদি আমি অমান্য করি তাহলে যে আমি যে দলটা করতেছি, যে দলের যে আমার বিশ্বাস, দলের প্রতি যে শ্রদ্ধাবোধ, সেটি তো আমার নাই। নিজ নিজ এলাকার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করবার জন্য তারা এই আওয়ামী লীগের নির্দেশটি তারা প্রতিপালন করবেন। এখনো সময় আছে, সাংবাদিক সম্মেলন করে, সমাবেশ করে প্রার্থিতা থেকে সরে আসার সুযোগ আছে। আমি আশা করি তারা এই সুযোগটি গ্রহণ করবেন। মন্ত্রী এমপিদের স্বজনদের এসব কর্মকাণ্ড বিভেদ সৃষ্টি করছে তৃণমূলে। দীর্ঘ মেয়াদে যার বড় মাসুল দিতে হবে আওয়ামী লীগকে, এমনও মত দিয়েছেন অনেকে। তবে কেন্দ্র নেতাদের দাবি, উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপি স্বজনদের এসব কর্মকাণ্ড তৃণমূলে কোনো প্রভাব ফেলবে না। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য বা আওয়ামী লীগের বড় নেতা, তার সন্তান বা তার শ্যালক বা তার ভাই বিদ্রোহী প্রার্থী হয়েছে, বাই নেম পত্রিকাগুলোতে নিউজ হচ্ছে, মিডিয়ায় নিউজ হচ্ছে। এতে করে ওই মানুষটি সমাজের কাছে কিন্তু হেয় প্রতিপন্ন হচ্ছে। নিজের সন্তান তার পিতাকে সমাজের কাছে হেয় প্রতিপন্ন করছে। তো পিতা তো এখানে দোষ করেনি, সন্তানদের এই অনুভূতিটা থাকা উচিত। এই বড় বড় নেতাদের উপর যে বিষয়টা নিয়ে প্রতিদিন মিডিয়াতে আলোচনা হচ্ছে, এটাই তো কর্মীরা খুশি হইতেছে যে এই বড় বড় নেতারা অকাম করতেছে, এর বিরুদ্ধে পানিশমেন্ট হইতেছে, প্রতিদিন নিউজ আসতেছে, তাতেই তারা হ্যাপি। তো তারা তো এই যে মানলো না, এর জন্য যে সব মানে হতাশ হয়ে গেল তা কিন্তু না। কেউ অমান্য করতেছে, এটা নিয়ে প্রশ্ন উঠতেছে, এই জন্য সে তিরস্কৃত হচ্ছে, এই জন্য সমালোচিত হচ্ছে, এটি তো একটা পানিশমেন্ট। এরই মধ্যে উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়া মন্ত্রী এমপি স্বজনদের তালিকা জমা দিয়েছেন দায়িত্বপ্রাপ্তরা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। উপজেলা নির্বাচন ঘিরে কুষ্টিয়ায় সংঘাত বেড়েই চলছে। বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে কুষ্টিয়ায় এই মুহূর্তে কি পরিস্থিতি বিরাজ করছে, বিস্তারিত জানাবেন।
ধন্যবাদ জুই। আসলে আপনি জানেন যে প্রথম ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে 8 মে। কুষ্টিয়াও তেমনি প্রথম ধাপে 2টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই 6ষ্ঠ উপজেলা নির্বাচন দ্বিতীয় ধাপে কুষ্টিয়ার 4টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে 21 মে। অর্থাৎ এই যে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে যে শুরু হওয়া যে সংঘাত এবং নেতাকর্মীদের মধ্যে যে তৃণমূলের বিভেদ, সেই বিভেদটা কিন্তু উপজেলা নির্বাচনকে সামনে রেখে আরো প্রকাশ্য হয়েছে এবং অনেকটাই নেতাকর্মীদের মধ্যে অনেক নেতাকর্মী ক্ষুব্ধ হয়েছে। যেমন আমি যদি আপনাকে জানাই যে কেন্দ্রীয় যে সিদ্ধান্ত ছিল যে মন্ত্রী এমপি এবং প্রভাবশালী নেতাদের আত্মীয় স্বজনরা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর যে কথা ছিল সেটাও কিন্তু কার্যকর হয়নি। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের চাচতো ভাই আতাউর রহমান আতা তিনি কিন্তু নির্বাচন করছেন, এখন প্রচারণা চালাচ্ছেন। এবং যদি আমি খোকসা উপজেলার কথা বলি সেখানেও কিন্তু জেলা আওয়ামী লীগের সভাপতি সদরউদ্দিন খানের আপন ভাই রয়েছে রহিমউদ্দিন খান, তিনিও কিন্তু নির্বাচন প্রচারণা চালাচ্ছেন। অর্থাৎ আমরা বলতে পারি কেন্দ্র যে সিদ্ধান্তটি নিয়েছিল সেটা কিন্তু কোনো কার্যকর হয়নি। এছাড়া দ্বিতীয় ধাপে কুষ্টিয়ার যে 4টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে সেই 4টি উপজেলার মধ্যে কিন্তু এখন ভেড়ামারা উপজেলায়ও নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই ভেড়ামারা উপজেলায় কিন্তু নেতাকর্মীদের মধ্যে চরম বিভেদ দেখা দিয়েছে। অর্থাৎ এখানে 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে, 2 জনই কিন্তু আওয়ামী লীগের। একজন হচ্ছে আওয়ামী লীগের সাবেক সভাপতি অর্থাৎ আকরারুজ্জামান মিঠু, তিনি বর্তমান উপজেলা চেয়ারম্যান, এবং আরেকজন যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি হচ্ছে পৌর আওয়ামী লীগের সভাপতি অর্থাৎ আবু হেনা মোস্তফা কামাল। 2 জনই আওয়ামী লীগ নেতা। অর্থাৎ 2 জন আওয়ামী লীগ নেতা হওয়া সত্ত্বেও কিন্তু উপজেলা আওয়ামী লীগ তারা আবু হেনা মোস্তফা কামালকে একক প্রার্থী হিসেবে ঘোষণা করেছে, যার প্রভাবে কিন্তু নেতাকর্মীরা 2 ভাগে বিভক্ত হয়ে পড়েছে এবং অনেক নেতাকর্মী ক্ষুব্ধ হয়েছে, প্রকাশ্য দ্বন্দ্বে লিপ্ত হয়েছে তারা। অর্থাৎ এমন একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে এখানে বিএনপি বা জামাত না আসলেও যেন আওয়ামী লীগ 2টা অংশ বিএনপি জামাত হয়ে গেছে। অর্থাৎ নেতাকর্মীদের সাথে আমি কথা বলেছি এই উপজেলার, তারা কিন্তু যেটি বলছে যে এই যে কেন্দ্র সিদ্ধান্ত না দিলেও প্রার্থীর, কিন্তু উপজেলা আওয়ামী লীগ যে একক প্রার্থী করার ঘোষণা দিয়েছে এতে কিন্তু তাদের নেতাকর্মীদের মধ্যে বিভেদ এবং দূরত্ব আরো বাড়ছে এবং এটা কিন্তু সংঘাতে রূপ নেওয়ার সম্ভাবনাই বেশি দেখা দিয়েছে। তারা বলছে যে এ ধরনের হঠকারী সিদ্ধান্তের কারণেই কিন্তু এই যে তৃণমূল যে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের মধ্যে বিভেদ বাড়ছে এবং আওয়ামী লীগ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে এ বিষয়ে আমরা উপজেলা আওয়ামী লীগের ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা কিন্তু কোনোভাবেই কথা বলতে রাজি নাই। তবে ব্যক্তিগতভাবে আমি কথা বলেছিলাম, তারা যেটা বলছে যে আসলে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নাই, ব্যক্তিগত পছন্দ থাকতেই পারে, আমরা কারোকে সাপোর্ট করতেই পারি, এইরকম কথাবার্তা বলছেন। তবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সাথে আমি কথা বলেছি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যেটি বলছে যে আসলে কেন্দ্র যে নির্দেশনা দিয়েছে উপজেলা নির্বাচনকে সামনে রেখে এই নির্দেশনার বাইরে যাওয়ার কিন্তু কোনো সুযোগ নেই নেতাকর্মীদের। তাই তিনি বলছেন যে আসলে যেভাবে কেন্দ্র নির্দেশ দিয়েছে সেভাবে কিন্তু তারা নির্বাচন করবে। তবে আমরা দেখেছি যে আসলে এই উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু কুষ্টিয়ায় তৃণমূল যে আওয়ামী লীগের নেতাকর্মীদের তারা কিন্তু 2 ভাগে বিভক্ত হয়ে পড়েছে। অর্থাৎ সবাই এখানে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার কারণে কিন্তু এই দ্বন্দ্ব বিভেদ এবং হানাহানিটা কিন্তু বাড়ার সংকেত দেখা দিয়েছে নেতাকর্মীদের মধ্যে। যেমন আমি আপনাকে বলতে পারি প্রথম ধাপে যে নির্বাচন অনুষ্ঠিত হবে যে খোকসা উপজেলায়, সেইখানে কিন্তু নির্বাচনের বেশ কিছুদিন আগেই কিন্তু জেলা আওয়ামী লীগের যে সভাপতি সদরউদ্দিন খান তিনি কিন্তু তার ভাইয়ের পক্ষে নির্বাচন করানোর জন্য এক চেয়ারম্যানকে কিন্তু মারধরের মতো ঘটনা উঠায় নিয়ে মারধরের মতো ঘটনায় ঘটে। সেখানে কিন্তু এই জেলা আওয়ামী লীগের সভাপতিকে বহিষ্কারের দাবিতে কিন্তু মানববন্ধন করেছে নেতাকর্মীরা। এমনই প্রত্যেকটা উপজেলায় কিন্তু একই অবস্থা। অর্থাৎ এখানে এমপি মন্ত্রী এবং প্রভাবশালী নেতাদের যারা আত্মীয় স্বজন রয়েছে তারা কিন্তু নির্বাচনে দাঁড়ানোর কারণে কিন্তু নেতাকর্মীদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হয়েছে এবং আওয়ামী লীগই দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। তাই সর্বশেষ আমি বলতে পারি যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে কুষ্টিয়ায় যে সংঘাত সহিংসতা এবং নেতাকর্মীদের মধ্যে যে বিভেদের সৃষ্টি হয়েছে উপজেলা নির্বাচনকে সামনে রেখে কিন্তু সেই বিভেদ আরো বাড়ার শঙ্কা দেখা দিয়েছে। এই ছিল কুষ্টিয়া থেকে উপজেলা নির্বাচন নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। জয়, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, কুষ্টিয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। গণতান্ত্রিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে যে কোনো মূল্যে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু করতে হবে বলে মন্তব্য করেছেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। সকালে নির্বাচন ভবনে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিতের নির্দেশ দেন তিনি। নূপুর মাহমুদের রিপোর্টে বিস্তারিত। উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু করতে বৃহস্পতিবার নির্বাচন ভবনে মাঠ প্রশাসনের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক সভা করে নির্বাচন কমিশন। এতে স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা, পুলিশের প্রধান, সারা দেশের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও নির্বাচন কর্মকর্তারা অংশ নেন। সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার পরিবেশ বজায় রাখতে স্বাগত বক্তব্যে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন সিসি। আসন্ন নির্বাচনগুলো, উপজেলা পরিষদের নির্বাচনগুলো, আরও যদি কোনো নির্বাচন থেকে থাকে ইউনিয়ন কাউন্সিল ছোট ছোট, সেগুলো যেন সুন্দর সুষ্ঠুভাবে হয় এবং আমরা যেন এই জিনিসটাকে প্রতিষ্ঠিত করতে পারি যে বাংলাদেশে গণতন্ত্র আছে, আমাদের নির্বাচনের মতোই হয়ে থাকে। গণতান্ত্রিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে যে কোনো মূল্যে সুষ্ঠু নির্বাচন করার নির্দেশ দেন তিনি। যে কোনো নির্বাচনটা নির্বাচন, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। যদি এক্ষেত্রে আমরা ব্যর্থ হই তাহলে আমাদের যে গণতন্ত্রের যে অগ্রযাত্রা, যেটার দৃষ্টান্ত আপনারা প্রতিষ্ঠিত করেছেন বিগত 7ই মার্চের সাধারণ নির্বাচনে, সেটাও ক্ষুণ্ণ হয়ে যেতে পারে। পরে ইসির সচিব জানান, সুষ্ঠু নির্বাচনের জন্য মাঠ পর্যায়ে প্রশাসনের প্রস্তুতি ও সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। আমরা এবছর উপজেলার নির্বাচনে ইউনিয়ন পর্যায়ে আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং প্রত্যেকটি উপজেলায় 2 থেকে 4 প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হবে। এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষার জন্য যদি কোনো জেলায় অতিরিক্ত জনবলের প্রয়োজন হয়, সেটাও নির্বাচন কমিশন দিতে সম্মত হয়েছে। উপজেলায় 2 থেকে 4 প্লাটুন বিজিবি মোতায়েন এবং ইউনিয়নে 1 জন করে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হবে বলেও জানান ইসি সচিব। নুপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। অনুমতি মিললে ঈদের আগে ব্রাজিল থেকে গরু আমদানি সম্ভব বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস। বলেন, ঢাকায় ব্রাজিলের ভিসা সেন্টার খোলার প্রক্রিয়া চলমান, আগামী 2-3 মাসের মধ্যে দৃশ্যমান হতে পারে। G20 সামিটের আগে আগামী জুলাই মাসের 24 থেকে 28 তারিখের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপক্ষীয় সফরে যেতে পারেন বলেও জানান রাষ্ট্রদূত। আজিজুর রহমান কিরণের রিপোর্ট। গেল মার্চে 2 দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা। 52 বছরের ইতিহাসে প্রথমবারের মতো দেশটির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সফর ছিল এটি। এই সফরকে বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্রাজিল। বৃহস্পতিবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিক্যাপ টকেও সে বিষয়ে তুলে ধরেন ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস। জানান, 2 দেশের বাণিজ্য সম্প্রসারণে এখন বাধা সামান্যই। To go into other areas or every area. We can go into agriculture, we can go into, I don't know, chemical industry, we can go into whatever. And I think this, just jumping to your second question, might be good. Now we don't have any Brazilian investment in Bangladesh. Mostly because it's a normal thing, like you invest normally, in neighboring countries, right? So because you are closer to the investment and you know the culture better. কোরবানির ঈদ সামনে রেখে ব্রাজিল থেকে জীবন্ত গরু পাঠানোর জবাবে রাষ্ট্রদূত জানান, গরু আনা সম্ভব, তবে প্রক্রিয়া জটিল। Live cattle by June. Yeah. Okay. It's possible. It's possible. You see, I think they, I don't know where they are sending it, but they do it, so it's possible. In Dhaka, there are 4 slaughterhouses, government slaughterhouses, and they are all in a very bad shape. Right? So I hope that in the next month, I would, last time I talked to my colleague in Brazil about this, she said, look, the decision has already been made. আগামী জুলাইয়ে G20 সম্মেলনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রাজিল সফরে কারিগরি সহযোগিতা চুক্তি, দ্বৈত কর চুক্তি স্বাক্ষর হতে পারে বলেও জানান রাষ্ট্রদূত। So she's going there before the summit, right? I don't know, she might also be invited for the summit, but this is a bilateral visit. চীন যুক্তরাষ্ট্রের অবস্থানের বিষয়ে রাষ্ট্রদূতের মন্তব্য, আন্তর্জাতিক আইন মেনে চলবে ব্রাজিল। ফলে আইপিএস বা বিআরআই নিয়ে আপাতত ভাবনা নেই ব্রাজিলের। আজিজুর রহমান কিরণ, দেশ টিভি, ঢাকা। সাজেকের সড়ক দুর্ঘটনায় নিহত 9 জনের মরদেহ ময়নাতদন্ত সম্পূর্ণ হয়েছে। এরই মধ্যে 7টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাঘাইছড়ি সহকারী পুলিশ সুপার আব্দুল আওয়াল চৌধুরী জানিয়েছেন, 2টি মরদেহ হিমাগারে রাখা হয়েছে। তাদের একজনের পরিচয় জানা গেলেও অন্যজনের পরিচয় শনাক্ত হয়নি। এ ঘটনায় মামলা প্রক্রিয়া চলছে। নিহতরা হলেন কক্সবাজারের জসিমউদ্দিন, ময়মনসিংহের এরশাদুল, আবুল মোহন, তোফাজ্জল হোসেন বাবু, শাহ আলম, নয়ন, গাজীপুরের কাপাসিয়ার অলিউল্লাহ অলি, গৌরীপুরের তপু হাসান ও সাগর।
নিহতদের 5 লাখ এবং আহতদের 2 লাখ টাকা সহায়তার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। এদিকে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন 4 জনকে পরিবারের কাছে নিয়ে গেছে। আর ঘটনার দিন আশঙ্কাজনক অবস্থায় 2 জনকে ঢাকায় পাঠানো হয়েছে। তবে কি কারণে এই দুর্ঘটনা তা এখনো জানা যায়নি। সংবাদ রাতের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বৃষ্টির জন্য কাঁপছে দেশ। এপ্রিল জুড়েই চলবে খরতাপ। সহসাই সুখবর দিচ্ছেন আবহাওয়া অফিস। রোববার খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। বিভিন্ন বিভাগে তালা, বাসে আগুন। তীব্র আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য চুয়েট বন্ধ ঘোষণা। শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ। এবং মন্ত্রী এমপি স্বজনদের নিয়ে আওয়ামী লীগে ক্ষোভ। গণতান্ত্রিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে উপজেলা নির্বাচন সুষ্ঠু করার নির্দেশ সিইসির। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন দেশ.টিভি। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ দেখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।